আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন আরেকটি এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি ফাংশন নিয়ে আলোচনা করব। ফাংশন এবং ফাংশনের টুকিটাকি সবকিছু এই ভিডিওর মধ্যে থাকবে। এখানে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো হোয়াট ইজ ফাংশন, ফাংশন জিনিসটা কি, হোয়াই ইউজ ফাংশন, কেন আমরা ফাংশনটা ইউজ করব, সিনট্যাক্স, ফাংশনের সিনট্যাক্সটা কিভাবে লেখে, কিভাবে আমরা ফাংশন ক্রিয়েট বা ডিফাইন করব, ফাংশনকে কিভাবে আমরা কল করব, ফাংশনে আমরা কি বা কিভাবে রিটার্ন করব, এবং ফাংশনের ভেতর আমরা প্যারামিটার পাস করতে হলে সেটা কিভাবে করব, এখানে প্যারামিটারের মধ্যে নেম প্যারামিটারটা কিভাবে লিখব এবং অপশনাল পজিশনাল প্যারামিটারগুলো কিভাবে লিখব এবং কিভাবে ইউজ করব। এই ভিডিওর মাধ্যমে আমি সবকিছু তুলে ধরার চেষ্টা করব। আমি আশা করছি এই ভিডিওর পরে আপনাদের ফাংশনের উপর যত কনফিউশন আছে সব দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তো চলুন প্রথমে আমরা জেনে নেই ফাংশনটা আসলে কি। ফাংশনটা আসলে কিছুই না, একটা সেট অফ স্টেটমেন্ট বা ব্লক অফ কোড, যেখানে আমরা একটা স্পেসিফিক টাস্ক পারফর্ম করব। একটা বড় একটা প্রোগ্রামকে আমরা ছোট ছোট লজিক্যাল ব্লক অফ কোডে অর্গানাইজ করব। যেমন আমি একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝাই। ধরেন আমাদের এখানে একটা অ্যারিথমেটিক প্রোগ্রাম আছে, বিগ একটা প্রোগ্রাম যেখানে অ্যারিথমেটিক অপারেশনগুলো করা হবে, যেখানে থাকবে অ্যাডিশন, এবং সেই অ্যাডিশনটা আমি একটা অ্যাডিশন মেথডের মাধ্যমে দুইটা প্যারামিটার পাস করে করতে পারি, এবং সাবট্রাকশনটা আমরা আরেকটা মেথডের মাধ্যমে করতে পারি, আরেকটা মেথডের মাধ্যমে আমরা মাল্টিপ্লিকেশন করতে পারি, এবং ডিভিশনটা আরেকটা মেথড, ডিভিশন মেথডের মাধ্যমে আমরা করতে পারি। তো এই কাজগুলো আমরা একটা মেথডের মাধ্যমেই করতে পারি, কিন্তু আমরা এই কাজগুলোকে স্পেসিফিক টাস্ক হিসাবে ছোট ছোট ব্লক আকারে ভাগ করে নিছি। এতে করে আমাদের কোডটা ক্লিন থাকবে, অর্গানাইজ থাকবে, এবং কোনো কারণে কোনো একটা ব্লকে যদি প্রবলেম দেখা দেয় সেটা আমরা অতি সহজে আইডেন্টিফাই করতে পারবো, সলভ করতে পারবো। আর এই জিনিসগুলো যদি একটা জায়গা থাকতো, তাহলে কোনো একটা জায়গায় যদি এক্সেপশন দেখা দিত বা প্রবলেম দেখা দিত, তো মোটামুটি প্রোগ্রামটা ব্রেক হয়ে যাইতো, ডিস্ট্রয় হয়ে যাইতো। আর এইভাবে ছোট ছোট আকারে ইউজ করলে জিনিসগুলো খুব সহজে ম্যানেজ করা সম্ভব হয়। আমি নেক্সট এক্সাম্পলে আরও বিস্তারিত তুলে ধরব। নেক্সট আমরা দেখব যে আমরা ফাংশন কেন ইউজ করব। ফাংশনগুলো আমরা ইউজ করব এগুলোকে, কোডগুলোকে রিইউজ করার জন্য। মানে আমি একটা জায়গায় লিখব, সেই ফাংশনটাকে আমরা মাল্টিপল জায়গা থেকে মাল্টিপল টাইমস ইউজ করব। যেমন ধরেন যে আমার অ্যারিথমেটিক একটা অপারেশন বা একটা প্রোগ্রাম আছে যেখানে 4টা মেথড আছে। সেই 4টা মেথডকে আমরা বিভিন্ন জায়গায় থেকে রিইউজ করতে পারি। কোনো একটা ফাইলে বা কোনো একটা জায়গায় কোনো একটা ক্লাসের ভেতরে কোনো দুইটা নাম্বার অ্যাড করার দরকার পড়তে পারে, মাল্টিপ্লিকেশন করার দরকার পড়তে পারে, তো আমরা আর নতুন করে কোনো কিছু লিখব না। তো আমরা এই মেথডগুলোকে ডিফারেন্ট একটা জায়গা থেকে মেথডগুলোকে কল করে রিইউজ করতে পারি। নেক্সট, সিনট্যাক্স। আসলে ফাংশনের সিনট্যাক্সটা কেমন হবে? ফাংশনের সিনট্যাক্সে প্রথমেই থাকবে রিটার্ন টাইপ, প্রথমেই থাকবে হলো রিটার্ন টাইপ, তারপরে হলো নেম অফ মেথড, মানে ফাংশনের নামটা লিখতে হবে, তারপর আপনার প্যারামিটার লিস্ট, যদি কোনো প্যারামিটার থাকে সেটা এই প্যারেনথেসিসের ভেতরে প্যারামিটার লিস্টটা থাকতে হবে, আর কার্লি ব্র্যাকেটের ভেতরে সেট অফ স্টেটমেন্ট বা মেথডের বডিটা থাকবে। এবার আমরা কিভাবে একটা ফাংশন ক্রিয়েট করতে পারি বা ডিফাইন করতে পারি।
তো আমরা একটু আগে সিনট্যাক্সে যেটা দেখেছি, প্রথমে আছে হলো রিটার্ন টাইপ হিসাবে ভয়েড আছে, ফাংশনের নেম হিসাবে আছে অ্যাডিশন, এবং প্যারেনথেসিসের ভেতরে দুইটা প্যারামিটার আমরা ইউজ করেছি দুইটা নাম্বারকে যোগ করার জন্য। তো আমরা এই কাজটা প্রোগ্রামেটিক্যালি দেখে আসি। এখানে আমি একটা প্রজেক্ট তৈরি করেছি ডার্ট ফাংশন নামে। এখানে আমি একটা ফাংশন ক্রিয়েট করি। ফাংশন ক্রিয়েট করার জন্য আমাদের রিটার্ন টাইপটা বলা লাগে। রিটার্ন টাইপটা আমি বলেছি ভয়েড। ফাংশনের নাম দিয়েছি অ্যাডিশন। প্যারামিটার হিসাবে আমি দুইটা নাম্বার রেখেছি এবং সেই দুইটা নাম্বারের যোগফল সে প্রিন্ট করে দেখাবে। এটাই হলো আমার ফাংশন। ফাংশন আমরা ঠিক এই ওয়েতে লিখতে পারি। এবার আমরা ফাংশনটাকে কিভাবে কল করতে পারি। ফাংশন কল করার জন্য আমাদের শুধু ফাংশনের নামটা লিখতে হবে এবং কোনো প্যারামিটার যদি থাকে সেই প্যারামিটারগুলো আমরা বলবো এবং লাস্টে সেমিকোলন দিব। যেমন আমাদের যে অ্যাডিশন ফাংশনটা আছে সেই ফাংশনের নামটা আমি লিখছি এবং প্যারেনথেসিসের মধ্যে প্যারামিটারের ভ্যালুগুলো আমি পাস করে দিচ্ছি এবং লাস্টে সেমিকোলন দিচ্ছি। এইভাবে আমরা একটা ফাংশনকে কল করতে পারি। চলুন এবার আমরা দেখে আসি। আমি যে ফাংশনটা ক্রিয়েট করেছি, ডিফাইন করেছি, সেই ফাংশনটা এবার আমি এই মেইন মেথডের মধ্যে কল করব। প্রথমে ফাংশনের নাম, তারপরে প্যারামিটার ভ্যালু। প্রথমে আমি ভ্যালু হিসাবে 20 দিচ্ছি, সেকেন্ড ভ্যালু হিসাবে আমি 10 দিচ্ছি। এবার আমরা প্রোগ্রামটা রান করি। হ্যাঁ, প্রোগ্রামটা রান করে আমার এখানে দুইটা ভ্যালুর মধ্যে অ্যাড করে দেখাইছে 30। প্রথম ভ্যালু হিসাবে আমি পাঠাইছি 20, সেকেন্ড ভ্যালু হলো 10। তো 20 আর 10 সাম করে আমাকে 30 রেজাল্ট দিচ্ছে। তো এইভাবে আমরা ফাংশনকে কল করব। এবার আমরা ফাংশনের ভেতর কোনো কাজ করার পরে কোনো কিছু পাস করতে হলে বা রিটার্ন করতে চাইলে আমরা সেটা কিভাবে করব এবং রিটার্ন টাইপগুলোই বা কি কি হবে, চলুন দেখে আসি। একটা ফাংশনের ভেতরে কোনো ভ্যালু রিটার্ন হতেও পারে বা নাও হতে পারে, সেটা আসলে প্রোগ্রামের উপর ডিপেন্ড করবে। তো যদি এখানে কোনো ভ্যালু রিটার্ন হয় সেই ক্ষেত্রে আমরা রিটার্ন স্টেটমেন্টের মাধ্যমে আমরা সেই ভ্যালুগুলো রিটার্ন করব। যেমন এখানে রিটার্ন স্টেটমেন্ট হিসাবে এই যে এখানে সামটাকে আমি রিটার্ন করেছি, দুইটা ভ্যালুর যোগফল আমি সাম ভেরিয়েবলের মধ্যে রেখে সামটাকে রিটার্ন করেছি এবং রিটার্ন টাইপ হিসাবে দেখাচ্ছে ইন্টিজার। যেহেতু আমি রিটার্ন করতেছি ইন্টিজার, তো রিটার্ন টাইপটা হবে আপনার ইন্টিজার। এই রিটার্ন টাইপের উপর বেস করে আপনাকে সেই জিনিসগুলো রিটার্ন করতে হবে। তো প্রথমে যেহেতু এখানে রিটার্ন টাইপ ইন্টিজার, আপনি যে কোনো টাইপ এখানে আপনি দিতে পারেন। প্রিমিটিভ ডাটা টাইপের মধ্যে যত ডেটা টাইপ আছে সেগুলো আপনি ইউজ করতে পারেন এবং কাস্টম ক্লাস তৈরি করে সেই ক্লাসটাকে আপনি রিটার্ন টাইপ হিসেবে লিখতে পারেন। চলুন আমরা একটু দেখে আসি। ধরি এখানে দুইটা ভ্যালু যোগ করে একটা ভেরিয়েবল সামের মধ্যে আমরা ভ্যালুটাকে অ্যাসাইন করব। তারপরে সেটা রিটার্ন কিওয়ার্ডের পরে সেই ভেরিয়েবল বা ভ্যালুটা আমরা পাস করে দিব এবং এখানে যেহেতু আমরা রিটার্ন টাইপ ইন্টিজার, সো আমার ভয়েড না হয়ে সেটা হবে রিটার্ন ইন্টিজার। তো এইটা হলো আমার রিটার্ন টাইপ এখানে ইন্টিজার। এবার এটা আমি রান করলে সরাসরি আমি রেজাল্টটা দেখতে পাবো না, কারণ এখানে পিন করার কোনো ফাংশন নাই। এখানে শুধু আমি ভ্যালুটা পাস করলাম, এই ভ্যালুটা এখন এখানে রিটার্ন হয়েছে। তো এই ভ্যালুটা আমি সরাসরি আরেকটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি। আরেকটা ভেরিয়েবলের মধ্যে রেখে তারপরে আমি প্রিন্ট করতে পারি, বা সরাসরি ফাংশনটাকে এখানে রাখলেও আপনি রেজাল্টটা পেয়ে যাবেন।
যেমন আমি আরেকটা ভেরিয়েবলের মধ্যে রেখে এটাকে প্রিন্ট করেছি, অথবা আপনি সরাসরি ফাংশনটাকে এখানে কল করে দিলেই সেম রেজাল্টটাই পাবেন। তো এভাবে আমরা ফাংশনগুলোকে রিটার্ন করে সেই রিটার্ন ভ্যালু নিয়ে আমরা কাজ করতে পারি। তো আমরা দেখলাম কিভাবে ফাংশনে রিটার্ন করে ডাটা বা ভ্যালু। এবার হলো প্যারামিটার। অনেক সময় আমাদের ফাংশনের ভেতরে প্যারামিটার পাস করা লাগে, সেই প্যারামিটারের উপর বেস করে আমরা বিভিন্ন লজিক চালিয়ে বিভিন্ন ফাংশনগুলোকে পারফর্ম করাই। তো সেটা আমরা দেখব কিভাবে প্যারামিটারগুলো আমরা পাস করব। তো ফার্স্টে আমরা জেনে নিই প্যারামিটার আসলে কি। প্যারামিটারটা হলো জাস্ট ভ্যালু, যেখানে ফাংশনের মাধ্যমে আমরা সেটাকে পাস করতে পারি। তো এই প্যারামিটারগুলো এক বা একাধিক হতে পারে, এটা আসলে আপনার উপর, আপনার প্রোগ্রামের উপর ডিপেন্ড করে। আমরা একটা এক্সাম্পল দেখি। যেমন এখানে একটা অ্যাডিশনাল মেথড আছে, সেই মেথডের মধ্যে দুইটা প্যারামিটার n1 n2 নামে দুইটা প্যারামিটার এখানে বলা আছে। এই দুইটা প্যারামিটারের মধ্যে ভ্যালু হিসেবে দুইটা প্যারামিটারের মধ্যে ডাটা আসবে এবং সেটা আমরা ক্যালকুলেশন করে ডাটাটা রিটার্ন করব। তো প্যারামিটার লেখা হলো ফাংশনের ভেতরে এই প্যারেনথেসিসের মধ্যে ডেটা টাইপ এবং প্যারামিটারের নাম দিয়ে প্যারামিটারগুলো লিখতে হয়। হ্যাঁ, আমরা এবার দুইটা প্যারামিটার দিয়ে একটা ফাংশন ক্রিয়েট করেছি এবং সেটাকে আমরা কিভাবে কল করব। ফার্স্টে আমরা মেথড কল করার জন্য আমরা জানি মেথডের নাম, তারপরে প্যারেনথেসিসের মধ্যে কোনো প্যারামিটার যদি আমরা পাস করতে চাই সেই প্যারামিটারগুলো আমরা পাস করব। এখানে 10 পাস করা হচ্ছে আর 20 পাস করা হচ্ছে। তো এইভাবে প্যারামিটারওয়ালা ফাংশনকে এইভাবে প্যারামিটার ভ্যালু দিয়ে কল করতে হয়। যেমন আমরা একটু আগেও এক্সাম্পলে দেখেছি, এখানে দুইটা প্যারামিটার আমরা পাস করেছি n1 n2 এবং সেই n1 n2 দিয়ে কিছু কাজ করে আমি সেই ভ্যালুটাকে আবার রিটার্ন করে সেই রিটার্ন ভ্যালুটাকে আমরা এখানে প্রিন্ট করেছি। তো এইখানে 20 এবং 10 হলো দুইটা প্যারামিটারের ভ্যালু, যেগুলো এখানে সিকোয়েন্সিয়ালি অ্যাসাইন হয়েছে। আমরা যে এখানে প্যারামিটারগুলো পাস করেছি, এই প্যারামিটারগুলোকে বলে পজিশনাল প্যারামিটার। সেইটা এই রকম যে আমি যখন ফাংশনটাকে কল করেছি তখন যেই প্রথমে 10টা বসাইছি, সেই 10টা প্রথম ভেরিয়েবল n1 এর জন্য এবং দ্বিতীয় 20, এই 20টা হলো সেকেন্ড ভেরিয়েবল n2 এর জন্য। তো এইভাবে সিকোয়েন্সিয়ালি পজিশন অনুযায়ী ভ্যালুগুলো অ্যাসাইন হয়। অনেক সময় এইভাবে পজিশনাল প্যারামিটার অনেক সময় বিরক্তির কারণ হয়ে যায়, যখন আপনার এই প্যারামিটারের সংখ্যা একাধিক হবে। কথার কথা, যদি এখানে এই মেথডের ভেতরে 10টা প্যারামিটার পাস করা লাগে, তখন আপনাকে এটা ম্যানেজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, অনেক সময় এদিক ওদিক হয়ে যায়। যেমন আপনি একটা ইউজারের ইনফরমেশন আপনি পাস করতেছেন, যেখানে থাকতে পারে ইউজারের নাম, ইউজারের আইডি, ইউজারের ইমেল অ্যাড্রেস, ইউজারের ফোন নাম্বার, আরও অনেক কিছু। তো আপনি যখন এই মেথডটাকে কল করে ভ্যালুগুলো পাস করবেন, তখন আপনাকে বারবার তাকায় দেখতে হবে যে সেকেন্ড পজিশনটা যেন কার, থার্ড পজিশনটা যেন কার, এরকম অনেক ঝামেলা পোহাতে হয় এবং অনেক সময় উলট পালট হয়ে যায়। তো এর জন্য আরেকটা ডাটের মধ্যে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আছে, এর মতো করে ডাটের মধ্যেও আছে, নেম প্যারামিটার নামে একটা ফিচার আছে, যেই ফিচারের মাধ্যমে আমাদের এই প্রবলেমটাকে আমরা সলভ করতে পারি। তবে চলুন আমরা ওইটা দেখে আসি। নেম প্যারামিটারগুলো স্পেসিফাই করতে হয় ফাংশন কলের সময় প্যারামিটার নেম, কোলন এবং প্যারামিটার ভ্যালু। এক্সাম্পল দেখি। এখানে আমাদের একটা অ্যাডিশনাল মেথড আছে, যেখানে আমি n1 ভেরিয়েবলের জন্য 10,
n2 ভেরিয়েবলের জন্য 20 পাস করব। এভাবে আমি নেম দিয়ে কোলন দিয়ে ভ্যালু পাস করতে পারি। তবে আরেকটা ব্যাপার আছে এখানে, হয়তো আপনাদের একটা কোশ্চেন অ্যারাইজ হতে পারে যে এইভাবে যে আমরা নেমিং প্যারামিটারগুলো পাস করতেছি, এর জন্য ফাংশন ক্রিয়েটের সময় কোনো চেঞ্জ আছে কিনা। হ্যাঁ, এটার জন্য সামান্য একটু চেঞ্জ আছে যখন আপনি ফাংশনটা তৈরি করতে যাবেন। সেই সামান্য চেঞ্জটা হলো এরকম দুইটা কার্লি ব্র্যাকেট অ্যাড করে দিতে হবে। দুইটা কার্লি ব্র্যাকেট অ্যাড করলেই সেটা নেমড প্যারামিটারস ফাংশন হিসাবে ট্রিট হবে। এই নেম প্যারামিটারের মধ্যে আরেকটা ব্যাপার আছে, সেটা হলো যে আমরা দেখব যে নেম প্যারামিটারগুলো যখন আমরা করব তখন এই প্যারামিটারগুলো অনেকটা অপশনাল হয়ে যায়। এখানে আমরা প্যারামিটার পাস করতেও পারি, না করলেও কোনো সমস্যা নেই। পজিশনাল প্যারামিটারে আমরা যেটা দেখেছি যে ওখানে ফাংশন পজিশন অনুযায়ী যদি আমি প্যারামিটারের সংখ্যা অনুযায়ী যদি আমি ভ্যালু পাস না করি, সেহেতু এরর দিবে। আর নেম প্যারামিটারের মধ্যে সেই ঝামেলাটা নাই, সব কিছুই অপশনাল। এখানে আমাদের যে ফাংশনটা আছে আর এই ফাংশনের ভেতরে যে প্যারামিটারগুলো আছে সেগুলো পজিশনাল প্যারামিটার। এখানে দুইটা প্যারামিটার আছে, আমি এখন চাইলেও একটা প্যারামিটার বাদ দিতে পারবো না। দেখেন এখানে এরর দিচ্ছে। তবে আমি যদি এটাকে নেমড প্যারামিটার করি তাহলে এই প্রবলেমটা হবে না। নেম প্যারামিটারের জন্য এই কার্লি ব্র্যাকেটের ভেতরে প্যারামিটারগুলো রাখতে হবে এবং সাথে যখন আমরা কল করতে যাব তখন ভেরিয়েবলের নামটা দিয়ে কোলন দিতে হবে, তাহলেই আমাদের নেম প্যারামিটার কল করা হয়ে যাবে। এখন দেখেন এখানে দুইটা প্যারামিটার পাস করার কথা ছিল, আমি এখানে একটা প্যারামিটার পাস করেছি এবং চাইলে আপনি একটাও প্যারামিটার পাস না করলেও কোনো সমস্যা নাই, কারণ আমরা দেখেছি নেম প্যারামিটারটা আসলে অপশনাল। এখানে আপনি ভ্যালু পাস করতেও পারেন, নাও করতে পারেন। তবে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আপনি ওই প্যারামিটারগুলো অপশনাল হয়ে যাবে তখন ওগুলা ইউজ করার জন্য নাল চেক দিয়ে ইউজ করতে হবে। এবার নেম প্যারামিটার যেহেতু অপশনাল, কখনো হইতে পারে যে আপনার একটা প্যারামিটার ম্যান্ডেটরি দরকার পড়তে পারে, সেই ম্যান্ডেটরি করার জন্য এই রিকোয়ার্ড কিওয়ার্ডটা ইউজ করতে হবে। তো রিকোয়ার্ড কিওয়ার্ডটা ইউজ করলে আপনার ওই প্যারামিটারটা ম্যান্ডেটরি হয়ে যাবে, সেটা কল করার সময় পাস করতেই হবে, না পাস করলে সেটা কম্পাইল টাইমে এরর দিবে। আমরা মোটামুটি নেম প্যারামিটারটা আশা করতেছি যে আপনারা বুঝে গেছেন যে যখনই আমরা প্যারামিটারটা কল করব তখন ওই ভেরিয়েবলের নেম দিয়ে কোলন দিয়ে ভ্যালুগুলো পাস করব, আর যখন ফাংশনটাকে ক্রিয়েট করব তখন কার্লি ব্র্যাকেটের ভেতরে প্যারামিটারগুলো দিয়ে দিব। এবং কোনো প্যারামিটার যদি ম্যান্ডেটরি হয় সেটা আমরা রিকোয়ার্ড কিওয়ার্ডের মাধ্যমে সেটা আমরা ম্যান্ডেটরি করতে পারি। এবার আমরা দেখব অপশনাল পজিশনাল প্যারামিটার। আমরা একটু আগে পজিশনাল প্যারামিটার দেখেছি ফার্স্ট এক্সাম্পলে। এবার এই পজিশনাল প্যারামিটারের ভেতরে অনেক সময় অপশনাল প্যারামিটারের দরকার পড়তে পারে, তো সেটা কিভাবে হয় সেটা আমি দেখাচ্ছি। তো অপশনাল করার জন্য আপনার এই থার্ড ব্র্যাকেট এটার ভেতরে ওই প্যারামিটারটা লিখতে হবে। থার্ড ব্র্যাকেটের ভেতরে প্যারামিটারটা লিখলে সেটা অপশনাল প্যারামিটার হয়ে যাবে। যেমন এখানে দেখেন n3টা অপশনাল, যেহেতু আমি এটাকে থার্ড ব্র্যাকেটের ভেতরে লিখেছি। এবার আমি একটু আগে বলেছি যখনই কোনো একটা প্যারামিটার অপশনাল হবে সেটা ইউজ করার আগে আপনাকে নাল চেক দিতে হবে। তো সেটা আমি করার জন্য যেটা করেছি, নাম্বার 3 নামে একটা ভেরিয়েবল করছি, সেখানে 0 ভ্যালু অ্যাসাইন করে রাখছি। যদি কখনো এই অপশনাল প্যারামিটারের ভ্যালু নাল আসে বা এটা পাস করা না হয়, সেই ক্ষেত্রে এখানে 0 পাস করবে। এবং এখানে আমি চেক দিয়েছি যদি এটা নট নাল হয়,
যদি ভ্যালু পাস হয় তাহলে এই নাম্বার 3 ভেরিয়েবলের মধ্যে ওই ভ্যালুটা অ্যাসাইন হবে, না হলে এটা 0 হিসেবে ট্রিট হবে এবং সেটা মেন ফাংশনের সাথে যোগ হয়ে যাবে। তো এইভাবে অপশনাল প্যারামিটারগুলো আমরা পাস করার সময় একটু খেয়াল রাখবো যে এটা নাল চেক দিতে হবে। হ্যাঁ, এবার এই অপশনাল প্যারামিটারগুলো আমরা কল যেভাবে করতে পারি, এখানে 10 দেওয়া আছে দুইটা ভ্যালু, যেহেতু এটা পজিশনাল প্যারামিটার, তো পজিশন অনুযায়ী n1 এর জন্য 10 এবং n2 এর জন্য 10 বসে যাবে এবং থার্ড প্যারামিটারের ভ্যালু আমি পাস করতেছি না, আর যেহেতু করতেছি না সেহেতু এখানে নাল চেক দিয়ে আমি ডিফল্ট ভ্যালু 0 হিসাবে পাস করছি। এবার আমি চাইলে 3টা ভ্যালু নিয়েও ফাংশনটাকে কল করতে পারি। এবার আসি ডিফল্ট প্যারামিটার ভ্যালু। অনেক সময় আমাদের লাগতে পারে যে ভ্যালু যদি প্যারামিটারের মধ্যে পাস করা না হয় তাহলে একটা ডিফল্ট ভ্যালু সেট হয়ে যাবে। অনেক সময় আমরা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দেখেছি, আপনারাও দেখেছেন যারা কাজ করেছেন। তো সেই কাজটা এখানে কিভাবে হয়? ডিফল্ট ভ্যালু সেট করার জন্য এই অ্যাসাইনমেন্ট অপারেটরটা ইউজ করতে হয় এবং সেই অপারেটরের মাধ্যমে আমরা ডিফল্ট ভ্যালু সেট করতে পারি। এবং ডিফল্ট ভ্যালু সেট করার ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, কখনো যদি ডিফল্ট ভ্যালুতে ভ্যালু না যায় সেটা নাল হিসাবে ট্রিট করবে। এই জিনিসটা আপনারা মনে রাখবেন। এখানে আমি একটা এক্সাম্পলের মাধ্যমে নেমড প্যারামিটারওয়ালা ফাংশনে এই ডিফল্ট ভ্যালুটা সেট করেছি। এখানে আপনি পজিশনাল প্যারামিটার ফাংশনেও ডিফল্ট ভ্যালু এভাবে আপনারা সেট করতে পারেন এবং সেখানে যদি আপনি ভ্যালু কল করার সময় ভ্যালু পাস নাও করেন তারপরেও কোনো সমস্যা হবে না, ডিফল্ট ভ্যালুটা নিয়ে কাজ করবে। এটাই আসলে ডিফল্ট ভ্যালুর কনসেপ্ট। মোটামুটি আমি সবগুলোই কভার করার চেষ্টা করেছি, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা বুঝতে যদি সমস্যা হয় ভিডিওটা আরেকবার রিভাইন্ড করে দেখতে পারেন। আশা করি এই ফাংশনের উপর সব কিছু আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।